অনেকদিন আগের কথা। এক গ্রামে অনামিকা ও অন্তরা নামের দুই বোন বাস করত। অনামিকা ও অন্তরা ছিল এতিম। ওদের বাবা মা জলোচ্ছ্বাসে মারা গিয়েছিল। ওরা দুই বোন শহরে পড়াশোনা করত, তাই ওরা বেঁচে গিয়েছিল। ওদের বাবা মাকে হারিয়ে ওরা একদম পথে এসে যায়, কারণ ওদের বাবা মা যে টাকা আয় করত তাতেই ওদের সংসার চলতো। ওদের কোনো টাকা সেভিংস ছিল না। দুই বোন একদম বিপদে পড়ে যায়। এতিম দুই মেয়ের জন্য পুরো পৃথিবী তখন অনেক কঠিন হয়ে যায়। ওদের পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে এসে থাকতে হয়। ওরা দুই বোন অনামিকা ও অন্তরা গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে প্রথম দিকে কাজ শুরু করে, কিন্তু এতে ওরা যে টাকা পেত তাতে ওদের ভরণপোষণ চালানো কঠিন হয়ে যেত। কেননা ওরা এতিম বলে গ্রামের মানুষজন ওদেরকে ঠিকমতো টাকা দিচ্ছিল না। অনামিকা আর অন্তরা কিভাবে কি করবে তাই নিয়ে প্ল্যান করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। বোন, আমরা এই গ্রামে কাজ করে কিছুতেই ভালো থাকতে পারবো না। গ্রামের মানুষগুলো অনেক স্বার্থপর। আগে জানতাম গ্রামের মানুষদের মন ভালো হয়, কিন্তু এখন দেখছি সবাই অনেক স্বার্থপর হয়। সারাদিন কাজ করিয়ে মাত্র 10 টাকা 20 টাকা হাতে ধরিয়ে দেয়। ও টাকা দিয়ে তো আমাদের খাবারও হয় না। আমরা বরং শহরে গিয়ে কাজের সন্ধান করি। তুই কি বলিস? না না বোন, শহরে গিয়ে কাজ করা আরো অনেক বেশি কঠিন। শহরের মানুষজন শুনেছি কাজের মেয়েদের ধরে বিক্রি করে দেয়। ওটা করা যাবে না। এমন কিছু করতে হবে যেন আমরা এই গ্রামে থেকে মানুষের কাছ থেকে টাকা নিতে পারি। শোন না, আমরা আগে যে স্কুলে পড়তাম আমাদের তো সেখানে সেলাই কাজ শিখিয়েছিল। আমরা বরং সেলাই করে কিছু বিক্রি করি। সেলাই করে কিছু করতে গেলে তো কাপড় দরকার হবে। কাপড়ের টাকা কোথায় পাবো? আমাদের কাছে তো কোনো টাকা নেই। আরে, বাজারে তো অনেকগুলো দোকান। কাউকে না কাউকে যদি বলি আমাদের কিছু কাপড় ধার দিতে, নিশ্চয়ই দিয়ে দেবে। আর তাছাড়া আমরা তো আমাদের পুরনো জামা কাপড়গুলো দিয়েও কাজ শুরু করতে পারি। যদি আমরা কিছু বানিয়ে বিক্রি করে দেখি অল্প কিছু টাকায়। ওরা ওদের পুরনো শাড়ি আর পুরনো থ্রি পিসের ওড়নাগুলো দিয়ে ছোটদের জন্য ছোট ছোট জামা বানিয়ে নিল, সুই সুতা দিয়েই। আর তারপর সেগুলো বাজারে অল্প দামে বিক্রি করতে শুরু করলো। নিয়ে যান, নিয়ে যান, পুরনো শাড়ি ও পুরনো থ্রি পিসের ওড়না দিয়ে বানানো জামা খুবই অল্প দামে দিচ্ছি। নিয়ে যান, নিয়ে যান, একটা ফ্রক মাত্র 50 টাকা। গরিব দুঃখী নারীরা যারা তাদের মেয়েদেরকে টাকার অভাবে জামা কাপড় কিনে দিতে পারছিল না, তারা এত সুন্দর সুন্দর জামা এত অল্প দামে পেয়ে অল্প সময়ের মধ্যেই তাদের সব জামা কাপড় কিনে নিল। তারপর অনামিকা আর অন্তরা মিলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাপড় সংগ্রহ করতে শুরু করলো। এক মহিলা ওদের বিশ্বাস করে 5টি শাড়ি দিলেন, যা দিয়ে তারা সুন্দর সুন্দর ফ্রক বানিয়ে বিক্রি করলো। এর ফলে তারা অনেক ভালো আয় করতে শুরু করলো। একদিন এক বৃদ্ধা ওদের বাড়িতে এলেন আর বললেন, মেয়েরা, আমি শুনলাম তোমরা পুরনো শাড়ি আর ওড়নার বিনিময়ে টাকা দাও। আমার কিছু পুরনো শাড়ি আছে, তবে আমি এগুলো দিয়ে তোমাদের থেকে 10,000 টাকা নিতে চাই। বাড়িতে আমার নাতনি অসুস্থ। তোমরা কি আমাকে 10,000 টাকা দিতে পারো? ওরা বৃদ্ধাকে বিশ্বাস করে তাদের জমানো টাকা থেকে 10,000 টাকা দিল। বৃদ্ধা ওদের এক বিশেষ শাড়ি দিলেন, যা দিয়ে ওরা নিজেদের জন্য লেহেঙ্গা বানালো। হঠাৎ দেখলো তাদের বলা মতো আরো 100টি লেহেঙ্গা সেখানে প্রকট হয়ে গেল। তারা বুঝতে পারলো এটা জাদুর শাড়ি। তারা ঠিক করলো এই জাদুর সাহায্যে শুধু নিজেদের উন্নতি নয়, গরিব দুঃখীদেরও সাহায্য করবে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরপর দেখুন সোনার চুল রূপার চুল। জাদুর সোনারু রূপার চুল। গরিব কৃষক রহিম মিয়া তার 3 মেয়ে লিয়া, বিপাশা ও অনামিকাকে অনেক ভালোবাসতেন। যদিও তারা সুন্দরী ও গুণবতী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রহিম মিয়ার স্ত্রী মারা গেলে তিনি আবারও বিয়ে করেন। আর নতুন মা আসার পর 3 বোনের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
তোমাদের রূপার ভালো স্বভাব দেখে লোকজন প্রশংসা করে, তাই না? এবার দেখো কেমন লাগে। এই রূপ দিয়ে মনে করেছো মাথা কিনে নিয়েছো? আমি সব সহ্য করব না। এমন কাজ করব যেন এই তিন মেয়ের জীবন একদম দুর্বিষহ হয়ে যায়। ওই লিয়া, বিপাশা, অনামিকা কি ভেবেছে ওই সুন্দর কথা, সুন্দর চেহারা দিয়ে সারা জীবন খুশি থাকবে? না 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 না, আমি ওদের খুশি বরদাস্ত করব না। এবার সবাই দেখবে আমার কামাল। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এইদিকে সৎ মা একদিন গোপনে কালো জাদু করে তিন বোনের মাথার চুল পুরোপুরি টাক করে দিল। তখন লিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এ কি হলো বোন? আমাদের মাথার এমন ঘন কালো চুল কোথায় গেল? এই চুল ছাড়া আমাদের তো দেখতে বিশ্রী লাগবে। এমনিতেই আমাদের মা নেই, সৎ মা আমাদের উপর অত্যাচার করে, সারা দিন ঘরের কাজ করায়, তার উপর আমাদের সব চুল এইভাবে পড়ে গেল। এখন যে আমাদের বিয়েও হবে না। বিপাশা বলতে লাগলো, এখন আমরা কি করব? আমাদের তো বিয়েও হবে না। বাবা, আমাদের সাহায্য করো। অনামিকাও জোরে জোরে কাঁদতে লাগলো। ওদের বাবা তিন মেয়ের এমন দুর্বিষহ অবস্থা দেখে ভীষণ কষ্ট পেলেন, কিন্তু কিভাবে সবকিছু ঠিক হবে তার মাথায় কোনো বুদ্ধি আসলো না। এদিকে সৎ মা এইসব দেখে খুবই খুশি হলেন আর নিষ্ঠুরভাবে হাসতে লাগলেন। এখন দেখো তোমাদের কেউ পছন্দ করবে কিনা। রাজ্যের কোনো রাজপুত্র তো তোমাদের বিয়ে করবেই না, সাধারণ চাষিও তোমাদের বিয়ে করবে না। তোমাদের বাবার খুব শখ ছিল, তাই না, যে তিন মেয়েকে রাজপরিবারে বিয়ে দেবে? সুন্দর, গুণবতী, রূপবতী মেয়ে বলে কথা। তারা রাজ্যের রানী হবে। তোমরা সারা জীবন আমার গোলাম হয়েই থাকবে, চাকরানী হয়ে থাকবে। তোমরা চাকরানী, রাজরানী হয়ে থাকার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। এই অপমান সহ্য করতে না পেরে তারা তিন বোন রাতে পালিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। তারা শুনেছিল রাজপ্রাসাদে তিন রাজকন্যা আছে। ওদের নাম অনন্যা, পারমিতা ও কাশফিয়া, আর ওরা দেখতে হুবহু তিন বোনেরই মতো। ওরা তখন ঠিক করলো যে করে হোক ওরা রাজপ্রাসাদে প্রবেশ করবে। রাজপ্রাসাদে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমাদের কপাল বদলাতে পারবো। কিন্তু আমরা তো সাধারণ কৃষকের মেয়ে, আমাদের ভেতরে ঢুকতে দেবেই বা কেন? অনামিকা বলল, আমাদের চেহারা রাজকন্যাদের মতো, যদি আমরা কোনোভাবে ঢুকে যেতে পারি তাহলে সেটাই আমাদের ভাগ্য বদলে দেবে। এবার শুধু ঢুকে যাওয়ার অপেক্ষা। তারা রাজপ্রাসাদের বাগানে লুকিয়ে পড়ল। সেই সময় রাজকন্যা অনন্যা, পারমিতা ও কাশফিয়া বাগানে হাঁটছিল। ওরা ওদের তিন বোনকে দেখে আশ্চর্য হয়ে গেল। রাজকন্যারা দেখল যে তাদের মতো দেখতে হুবহু তিনটা মেয়ে, একদম একই রকম চেহারা, একই রকম গায়ের রং। তোমরা কারা? তোমরা আমাদের চেহারার মতো চেহারা কি করে পেলে? এটা কি কোনো জাদু? রাজকন্যা কাশফিয়া বলল, তোমরা বলো তোমাদের কি হয়েছে? তোমাদের চেহারা তো আমাদের মতো দেখতে, কিন্তু তোমাদের মাথায় চুল নেই কেন? তোমরা এমন টাক হয়েছো কি করে? তখন ওরা তিন বোন কেঁদে কেঁদে ওদের দুর্দশার কথা বলতে লাগলো। লিয়া বলতে শুরু করলো, আমাদের দুর্দশার কথা কি বলবো? আমরা জানি না এটা কোনো জাদু নাকি সত্যি। আমরাও লোকমুখে শুনেছিলাম যে রাজপরিবারের তিন রাজকন্যা হুবহু আমাদের মতো দেখতে, কিন্তু আমাদের তোমাদের মতো সৌভাগ্য নয়। আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি। আমাদের সৎ মা আমাদের চুল টাক করে দিয়েছে জাদু দিয়ে, তাই আমাদেরকেও বিয়ে করতে চায় না। বিপাশা বলে, আমরা কোনো উপায় না পেয়ে পালিয়ে এসেছি। রাজকন্যারা এইটা শুনে অবাক হয়ে গেল। তখন রাজকন্যা অনন্যা বলল, এটা অন্যায়, তোমাদের সৎ মাকে শিক্ষা দিতে হবে। রাজকন্যা কাশফিয়া বলল, আমরা তোমাদের জায়গায় ওই কৃষকের বাড়ি যাব, আর তোমরা এখানেই থাকবে। আমরা তোমাদের জন্য শুভেচ্ছা আনব। পরের দিন রাজকন্যারা গরিব কৃষকের মেয়ের মতো সৎ মায়ের ঘরে প্রবেশ করলো। তারা মুখ ঢেকে রাখলো যেন ওদের চিনতে না পারে ভালো করে। আহা, তোরা ফিরে এসেছিস? তা কোথাও যাওয়ার জায়গা পেলি না বুঝি? রাতে তো বেরিয়ে গিয়েছিলে, কোথাও জায়গা পেলি না?
এই আমার কাছেই গোলাম হয়ে থাকতে হবে, বলে দিয়েছিলাম না? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তারা তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এদিকে সৎমা তো জানতো না যে এরা রাজকন্যা। সৎমা ওদের গায়ে হাত তুলতে শুরু করলো আর একটা লাঠি দিয়ে ওদের মারতে শুরু করলো আর ওদের দিয়ে কাজ করার হুকুম দিল। যা যা, এখনই যা, ওই নদী থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, ভালো করে শাড়িগুলো কেচে রাখবি। তারপর ঘোরদোর মুছে আমার জন্য রান্না করে নিয়ে আয়। রাজকন্যা পারমিতা রেগে আগুন হয়ে গেল। তোর শাস্তি হবে নিষ্ঠুর মহিলা, তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। তখন সৎমা অবাক হয়ে গেল, এরা কারা? তখন সৎমা বুঝতে পারল যে এরা নিশ্চয়ই রাজকন্যা। এ কি, আপনারা দেখছি রাজকন্যা! আমাকে ক্ষমা করে দিন। আমি তো ভেবেছিলাম আপনারা আমার মেয়ে। আপনাদের দেখতে তো আমার 3 সৎ মেয়ের মতো, তাই বলে ফেলেছি। আমি যদি জানতাম আপনারা রাজকন্যা, আমি আপনাদের গায়ে কখনো হাত তুলতাম না। আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? আমরা যদিও তোর সৎ মেয়েই বা হই, তাহলে তোকে কে অধিকার দিয়েছে আমাদের গায়ে হাত তোলার? এখন আমি রাজপ্রহরীদের খবর দিচ্ছি, ওরা এসে তোকে বন্দি করে রাখবে। কালকোঠরিতে থাকলে তখন তুই উচিত শিক্ষা পাবি। শয়তান মহিলা, 3টে অনাথ মেয়েকে অনেক অত্যাচার করেছিস। তোর অত্যাচারের দিন আজই শেষ। আমাদের হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আর কৃষক, তুমি তো ওদের বাবা হও। বাবা হয়ে মেয়েদের উপর এমন অত্যাচার তুমি কি করে মেনে নিলে? তুমি এমন বাবা, তাই তোমাকে আমাদের ইচ্ছে হচ্ছে ওই কালকোঠরিতে বন্দি করতে। কিন্তু তোমার 3 মেয়ের কথা ভেবে তোমাকে বন্দি করছি না। তবে তোমাকে আমরা শেষবারের মতো বলছি, কখনো যদি 3 মেয়ের সঙ্গে কোনো প্রকার অন্যায় হয়েছে আর তুমি প্রতিবাদ না করেছো, তোমার জায়গা হবে আমাদের রাজ্যের কালকোঠরিতে। রাজকন্যা প্রহরীদের বলেই রেখেছিল। ঠিক তখনই রাজদরবার থেকে রাজা ও সেনারা এসে সৎমাকে ধরে ফেলল। তুমি সাধারণ মানুষের উপর অন্যায় করেছো, তোমার শাস্তি হবেই হবে। আমি আমার 3 মেয়ের এমন কাজে অনেক খুশি হয়েছি। তোমরা অনেক ভালো কাজ করেছো আমার রাজকন্যারা। সৎমা কাঁদতে লাগলো, কিন্তু সৎমায়ের কান্না কেউ শুনতে চাইল না। রাজকন্যারা ফিরে আসলো আর ওদের 3 বোনকে বলল, তোমরা আর কষ্ট পেও না, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ওই সৎমা শাস্তি পেয়েছে, আর তোমাদের মাথার চুল নেই তো, তাই তো তোমাদের দুঃখ। এখনই আমাদের রাজবুদ্ধি বুড়িকে খবর দিচ্ছি। তখন রাজবুদ্ধি বুড়িকে আনা হলো। রাজবুদ্ধি বুড়ি বললেন, আমি জানি তোমাদের এই কষ্টের কথা। তোমরা চিন্তা করো না, আমার জাদুর পানি তোমাদের চুল ফিরিয়ে দেবে। তখন রাজবতী বুড়ি 3 বোনের মাথায় জাদুর পানি ছিটালেন। ওরা আশ্চর্য হয়ে গেল। লিয়া বলল, এ কি হচ্ছে বিপাশা, অনামিকা? আমার চুল ফিরে এসেছে, আর শুধু সাধারণ চুল নয়, সোনার মতো চকচক করছে। অনামিকাও দেখলো ওর মাথার চুলও রূপার মতো চকচক করছে। ওরা 3 বোনই সোনার রূপার চুল পেয়ে গেছে। ওরা 3 বোন অবাক হয়ে গেল। তখন রাজাও বলল, এটা কি আশ্চর্য জাদু! এর আগে তো এমনটা কখনো হয়নি। বুদ্ধিপুরীর জাদুর পানিতে সবাই সাধারণ চুল ফিরে পেয়েছে, আর তোমরা 3 বোন জাদুর সোনার চুল ও রূপার চুল ফিরে পেয়েছো। তোমরা আমার রাজ্যের জন্য আশীর্বাদ। তোমরা সত্যিই অসাধারণ। রাজপ্রাসাদে বিশাল উৎসব হলো। 3 রাজপুত্র তখন লিয়া, বিপাশা ও অনামিকাকে বিয়ে করে নিল, আর সৎমাকে কালকোঠরিতে বন্দি করা হলো। ওরা 3 বোন অবশেষে রাজপরিবারের সদস্য হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অন্যায় করলে তার শাস্তি হয়। শত ভালো মানুষেরা সবসময় পুরস্কৃত হয়। সাহসী হলে ভাগ্য বদলানো খুবই সহজ। বন্ধুরা, তোমরা যদি গল্পটি পছন্দ করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন অন করে দাও। বাই বাই। রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে, হীরা মুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। যখনই কেউ কোনো সমস্যায় পড়তো, তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে,
আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য, দয়া করে সাহায্য করুন। নিশ্চয়ই বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে আপনাদের কারোর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো, বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো, কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই, আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।